তুমিও কি ফিজিক্স নিয়ে চিন্তিত? কিভাবে রিভিশন করবে বুঝতে পারছো না? তাহলে ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ রাজীব। আমি রাজীব আলম, নিট 2025-এ 544 স্কোর করেছি 15,000 র্যাঙ্কের সাথে। তাহলে শুরু থেকে শুরু করা যাক। প্রিপারেশনের সব থেকে কঠিন সাবজেক্ট মনে করা হয় ফিজিক্সকে। যদিও এটা অনেকের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, তবে বেশিরভাগ স্টুডেন্ট এটাতে অ্যাগ্রি করে যে ফিজিক্স সব থেকে টাফ মনে হয়। তাহলে এই ফিজিক্সের প্রথমে আমি কোন টিচার সিলেক্ট করব সেটা নিয়ে অনেকের ডাউট থাকে। যদি এতদিন হয়তো কোনো ডাউট ছিল না, অনলি এমআর স্যার এটাই ছিল ফিজিক্সের ক্ষেত্রে। এখন এমআর স্যার ভার্সেস সালিম স্যার হয়ে গেছে। অনেকে বুঝতে পারছো না যে কাকে চয়েস করবো, এমআর স্যার, সালিম স্যার বা আরও অন্য কেউ। আসলে এখানে টিচারের মধ্যে কম্পেয়ার করাটাই উচিত নয়। তোমার যাকে ভালো লাগছে, তুমি যার কাছ থেকে পড়ে কনসেপ্টটা বুঝতে পারছো এবং তোমার কোশ্চেন হচ্ছে, তুমি তাকেই ফলো করো। আমি এমআর স্যারকে ফলো করতেছি এর মানে এই নয় যে তোমাকেও এমআর স্যারকে ফলো করতে হবে। প্রশ্ন, লেকচার্স। আমরা 2 ঘন্টা লেকচার করতে 4 ঘন্টা লেগে যায়। কি করে সব হবে? আর লেকচারের সঙ্গে নোটস করবো কি করবো না? এখন কথা হচ্ছে, যারা প্রথমবারের জন্য লেকচার্স করতেছে, মানে ফ্রেশার্স, তাদের এটা কিন্তু অনেক বড় সমস্যা। প্রতিদিন 3টা করে লেকচার্স করা মানে 10 ঘন্টা সময় প্রায় লেগে যায়, মানে লেকচার নোট সহকারে। তো এখানে তোমাকে টাইমটা ম্যানেজ করতে হবে। কিভাবে তুমি টাইমটা বাঁচাতে পারো? প্রতিটা মুহূর্তে টাইমটা কমানোর চেষ্টা করো। যেমন তোমরা কিছু টিপস অ্যাপ্লাই করতে পারো। যেমন বলা যায় যে লেকচার 2x দেখো, একদম লাইভ দেখার প্রয়োজন নেই, চাইলে রেকর্ডেড দেখতে পারো। বা ধরো আজকে যেটা সকালবেলা যে ক্লাসটা আছে সেটা স্যার যখন জয়েন হচ্ছে তখনই না হয়ে 15 মিনিট বা 20 মিনিট লেটে স্টার্ট করো, আর ভিডিওটা 2x চালিয়ে দাও, আর লেকচারের সঙ্গে নোটস করো। এটা করলে কি হবে, ধরো অনেক জায়গায় স্যার হয়তো কোনো স্প্যাম করতেছে, কেউ তাকে বকতেছে বা একই জিনিস 3-4 বার করে বোঝাচ্ছে, তুমি ওই জায়গাটা স্কিপ করে সামনে এগিয়ে যেতে পারো। তাহলে ওই জায়গাটা তোমার সময়টা বেঁচে যাবে। আর নোটস বানানো, নোটস তুমি লেকচারের সঙ্গেই বানাও। এবার কতটা বানাবো? স্যার তো অনেক লেখায়। তাহলে এটা মাথায় রাখো যে শুধুমাত্র কনসেপ্টটা, যে এই আজকে আমার ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াচ্ছে, এখানে চার্জ রিলেটেড কনসেপ্ট আর যে সমস্ত, সব তুমি লিখো। কিন্তু যখন কোশ্চেন আসতেছে তখন ধরো একটা ইউনিক কোশ্চেন ওই ফর্মুলা দিয়ে ওটা লিখে ফেললে, কিন্তু একই ধরনের যখন কোশ্চেন আসবে সেটা তোমার নোটসে লেখার কোনো প্রয়োজন নেই। তুমি স্যারের সঙ্গে সলভ করো, অন্য কোনো খাতায় যাওয়ার দরকার নেই, তুমি ওই মেন নোটসেই সলভ করো, কিন্তু আর প্রশ্নটা লেখার প্রয়োজন নেই। তুমি সেটা পিডিএফে পেয়ে যাবে। বা যে প্রশ্নটা তোমার মনে হয় যে এটা ইউনিক, এটা একটু ভালো কনসেপ্ট, এখানে আমি ভুল করতে পারি, সেই কোশ্চেনটা লিখতে পারো। ডাউটস থাকতে পারে যে এবার তো আমি 450 পেয়েছি, আমার অনেকটা হওয়া আছে, আমি কি এখন সব লেকচার্স করবো? দেখতে গেলে এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার যদি মনে হয় তোমার কনসেপ্ট ঠিকঠাক আছে, তাহলে সব লেকচার্স দেখার কোনো প্রয়োজন নেই। এবার এমআর স্যার যেটা করেছে, দেখো যে প্রতিটা চ্যাপ্টারের শেষে একটা রিভিশন লেকচার দেওয়া আছে, মানে পুরো চ্যাপ্টারটা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়েছে। তুমি ওই লেকচারটা দেখতে পারো, বা আরও যদি চাও তাহলে প্রতিটা লেকচারের কোশ্চেনগুলো করতে পারো, মানে পিডিএফ থেকে দেখে। কিন্তু সব লেকচার যে করতে হবে এমন কোনো মানে নেই, তুমি ওই সময়টা অন্য জায়গায় ব্যবহার করতে পারো, তুমি মডিউল সলভ করতে পারো। ডোন্ট আন্ডারস্টিমেট নোটস। অনেকে তোমরা যেটা করো সেটা হচ্ছে, এই লেকচার করে নিলাম, নোটস করে নিলাম, হয়ে গেল, এরপরে আমি একদম খুব কঠিন কঠিন বই লাগাবো। হ্যাঁ, এই নোটসে তো কোনো কাজেই আসবে না, আমাকে আরও টাফ কোশ্চেন লাগাতে হবে, তাহলে আমার নিটে সিলেকশন হবে। ব্যাপারটা কিন্তু এরকম নয়। যে কোনো স্যারের তুমি নোটস করো, সেখানে তুমি অ্যালেন, আকাশ, জেই মেইনস বা নিটের ভালো পিওয়াইকিউ, এইচসি বার্মা, সব কিছুর মোস্ট রিলেভেন্ট কোশ্চেনগুলো নোটসে ইনক্লুডেড থাকে। স্যারেরা ভালো জানে তোমার থেকে, এই জন্য যে স্যারকে ফলো করতেছো তাকে একদম ব্লাইন্ডলি ফলো করো। এদিক সেদিক যাওয়ার প্রয়োজন নেই, আগে নোটসের কোশ্চেনগুলো করো, কারণ সেখানে সব কিছু ইনক্লুডেড থাকে। সব জায়গা থেকে ভালো কোশ্চেনগুলো ওখানে থাকে। 10টা জিনিস করার থেকে একটা জিনিসই ভালো করে করো। আমাদের পরবর্তী আলোচনা, মোস্ট রিকোয়েস্টেড টপিক, হাউ টু রিভাইজ। দেখতে গেলে সবার সাথে এই সমস্যাটা হয় যে আমরা নোটস, লেকচার, ডিপিপি সব ঠিকঠাক করি, কিন্তু রিভিশনের পিছনে পড়ে যাই। আমরা বারবার এটাই চেষ্টা করি যে রিভিশন করব, কিন্তু ওটাকে প্রোকাস্টিনেট করি যে আজকে করবো না, কালকে। এটার আসল কারণ হচ্ছে, আমরা যখন রিভিশনের কথা ভাবি তখন ওই আবার এতটা কিছু করতে হবে, সব নোটস পড়তে হবে, এত কোশ্চেন লাগাতে হবে, অনেক সময় লাগবে, এই জন্য আমরা ওটাকে ছেড়ে দিই, আর পুরনো পড়া করতে ভালো লাগে না। তো আমরা এই গোটাটাকে একটা বড় চাপ না মনে করে এটাকে আমরা ছোট ছোট ধাপে ভাগ করে নিতে পারি। রিভিশন হবে 5টা ধাপে। ধাপ নাম্বার 1, যখন আমার লেকচারটা কমপ্লিট হয়ে গেল, জাস্ট লেকচার কমপ্লিট হলো, নোটস হয়ে গেল, বন্ধ করে দাও, নোটস বন্ধ করে দাও, একটা ব্ল্যাঙ্ক পেজ নাও আর লিখে ফেলো। ধরো আজকে ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াচ্ছে, তো সেখানে আমি কি কি জানলাম সেই কনসেপ্টগুলো পরপর লিখো। জানি যে সব কিছু লিখতে পারবে না, কিন্তু যতটা পারো লিখো। যে আজকে তুমি চার্জ সম্পর্কে জানলে, এই সম্পর্কে আর কি কি ডিটেলস বললো, কি ফর্মুলা লিখালো, পরপর লিখে নাও। এরপরে তুমি ওই নোটসটা দেখো যে কি কি তোমার মিস গেছে, আবার ওটাকে কমপ্লিট করো। তো এইভাবে তোমার ওটা রিটেনশন বাড়বে। 2 নম্বর রিভিশন হবে, তোমার পুরো দিনের যখন 3টা লেকচার হয়ে গেল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, রাত্রিবেলা তুমি ওই নোটসটাকে 10 থেকে 15 মিনিট, বেশিক্ষণ না, কেননা তুমি লেকচারের সময় যদি 2-3 ঘন্টা যদি পুরোপুরি ফোকাস দাও, তাহলে রিভিশনে কিন্তু বেশিক্ষণ লাগবে না। তাহলে রাত্রিবেলা 10 থেকে 15 মিনিট আবার তুমি ওই নোটসগুলো দেখো, এবং সেখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি মার্ক করো। ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে, এই কোশ্চেনটা একটু ভালো লাগছে বা এখানে আমি আটকে গেছিলাম, এটা বুঝতে পারিনি, নোটসে মার্ক করো এবং পিডিএফেও মার্ক করো।
সেই কটা কোশ্চেন তুমি অ্যাটেম্প করো, এরপরে তুমি ডিবিপিটা সলভ করে ফেলো। এবার 3 নম্বর রিভিশন। 3 নম্বর রিভিশন হচ্ছে তুমি পরের দিন যখন আবার ফিজিক্স লেকচার করতে আসছো, আমি বলেছিলাম যে 10 থেকে 15 মিনিট লেটে ক্লাস স্টার্ট করবে, তাহলে তোমার 2x করতে সুবিধা হবে। তো ওই 10 থেকে 15 মিনিট তুমি আবার ওই নোটসগুলো রিভিশন করে নাও, জাস্ট উপরে উপরে, বেশি দেখতে হবে না, জাস্ট উপরে পেজ পাল্টাও, আগের দিনেরটাও দেখো, তার আগের দিনেরটাও দেখো। যেমন ধরো প্রতিটা লেকচার যে হচ্ছে সেখানে তো অনেক কিছু ফর্মুলা নেই, মাত্র 2-3টা করে ফর্মুলা থাকবে আর কিছু কনসেপ্ট থাকবে, কারণ একটা চ্যাপ্টারে প্রায় 10টার মতো লেকচার থাকছে, এবার প্রতিটা লেকচারেই তো প্রায় অনেকগুলো ফর্মুলা থাকবে না, ওই 2-3টাই ফর্মুলা থাকবে, ওই কনসেপ্টগুলো উপরে উপরে দেখো, তাহলে 3 নম্বর রিভিশন এইভাবে কমপ্লিট হলো। এবার এইভাবে চলতে চলতে তোমার পুরো চ্যাপ্টারটা যখন কমপ্লিট হবে, তখন পুরো চ্যাপ্টারটাকে একদিন বসে পুরো চ্যাপ্টারের সব কনসেপ্টগুলো ভালো করে পড়ো, আর আর যে কোশ্চেনগুলো যে মার্ক করে রেখেছিলে সেই মার্ক করা কোশ্চেনগুলো আবার সলভ করো, এবং তাদের মধ্যে থেকে আরও যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আবার মার্ক করো। আর যখন তোমার পুরো চ্যাপ্টারের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, এখন তুমি শর্ট নোটসটা বানিয়ে ফেলো, শর্ট নোটস বানিয়ে ফেলো এবং পিওয়াইকিউ সলভ করে ফেলো। তাহলে 4বার রিভিশন তোমার কমপ্লিট হয়ে গেল। এরপরে 5th রিভিশন হচ্ছে তোমার ওই চ্যাপ্টার কমপ্লিট হওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর, যেদিন তোমার আবার মনে হবে যে চ্যাপ্টারটা আবার রিভাইজ করা প্রয়োজন, তখন তোমার 5th রিভিশন। তুমি এবার শুধুমাত্র শর্ট নোটসগুলো পড়বে। এই 5th রিভিশনে তুমি তোমার শর্ট নোটসগুলো পড়বে আর সেই যে নোটসের যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো সলভ করবে। আর এখন তুমি চাইলে এক্সট্রা বুক করতে পারো, কিন্তু এক্সট্রা বুক করার আগে আমি এটা বলবো যে এবার যেমন যেই মেইনসের কোশ্চেনগুলোর রিলেভেন্স একটু বেড়ে গেছে, তো এমআর স্যারও কিছু আপলোড করেছে, দেখো যে এমআর স্যারের টেলিগ্রাম গ্রুপে সংঘর্ষ অ্যাসাইনমেন্ট, মহামন্থন, এখানে অ্যাসারশন রিজন, ট্রু ফলস এবং যেই মেইনসের কোশ্চেন, তুমি অন্যান্য বইতে যাওয়ার আগে এগুলো কিন্তু করতে পারো। তো এইটা হবে তোমার 5th রিভিশনে। এখানে তুমি এবার তোমার ওই মার্ক কোশ্চেনগুলো আবার করবে, শর্ট নোটসগুলো রিভাইজ করবে, আর এটাই সারা বছর কন্টিনিউ চলবে। আবার যেদিন আবার মনে হবে যে ওই চ্যাপ্টারটা আবার রিভিশন করা প্রয়োজন, তখন আবার শর্ট নোটসগুলো একটু জাস্ট পড়বে, বেশি দেখার দরকার নেই, শর্ট নোটস জাস্ট ফর্মুলা কনসেপ্ট, আর যে মার্ক কোশ্চেন করেছো সেগুলো আবার সলভ করবে। তো এভাবেই যদি তুমি রিভিশন চালিয়ে যাও, তাহলে ওই চ্যাপ্টারটা তুমি কখনো ভুলবে না। আর যখন তুমি এরকম ধাপে ধাপে ছোট ছোট রিভিশন করবে, তখন ওটাকে তোমার কাছে চাপের মনে হবে না, আর তুমি ওটাকে প্রোক্রাস্টিনেট করবে না, বলবে 5-10 মিনিট তো এই দেখলেই তো হয়ে যাবে, এইরকম ভাবে মেন্টালিটি রাখো, তাহলে তোমার রিভিশনটা ইজিলি হবে। তাহলে আমি বোঝাতে পারলাম যে রিভিশন প্রতিবার একই জায়গা থেকে না, প্রত্যেকবার ওটাকে আরো ছোট করা হচ্ছে, মানে রিসোর্সকে কমানোর চেষ্টা করা হচ্ছে। প্রথমে যখন তোমার নোটস এত বড় ছিল, তুমি যদি এই গোটা নোটসটাকে আবার রিভাইজ করতে চাও, অত সময় কিন্তু পরবর্তী থাকবে না। এই জন্য তুমি কোনটা রিভিশন করবে সেটাকেও ধীরে ধীরে কমাতে হবে, এবং শেষে গিয়ে এটা যেটা দাঁড়াবে শুধুমাত্র শর্ট নোটস আর তোমার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাই। এবার আমার পরবর্তী টপিকের যে কোশ্চেন সেটা হচ্ছে যে আলাদা আলাদা রিসোর্স কি ফলো করবো না একটাকেই বারবার করবো। তো একটা লাইন আছে না যে 10টা জিনিস একবার করার থেকে একটা জিনিস 10বার করা ভালো। তো তোমার ক্ষেত্রে প্রথমে তুমি নোটসের কোশ্চেন করবে খুব ভালোভাবে, ডিপিপি করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে। এবার তুমি যদি চাও, আমি বলছি না এটা রিকমেন্ডেড, তুমি চাইলে আকাশ বা অ্যালেনের মডিউল করতে পারো, কিন্তু ওই বললাম যে যেই মেইনসের পিওয়াইকিউগুলো, যেটা ওই এমআর স্যার ওই সংঘর্ষ অ্যাসাইনমেন্ট বা মহামন্থন অ্যাসাইনমেন্ট যেটা বলতেছি, সেটা বা সালিম স্যার কেপিপি প্র্যাকটিস সেট টাইপের দিচ্ছে, যেটার আবার সলিউশনও প্রোভাইড করতেছে, তোমরা ওগুলো করতে পারো। কেননা টিচারের উপর ভরসা। পিওয়াইকিউ আমি যে দেখাচ্ছি তোমাদের, যে পিওয়াইকিউ কোশ্চেন করো বা এক্সট্রা কোশ্চেন করো, সেগুলো একটা প্রপার খাতা তৈরি করো। এরকম না যে একবার এখানে করলাম একবার ওখানে করলাম, প্রপার খাতা তৈরি করবে, একদম নাম্বার টু নাম্বার এই কোশ্চেনের এই উত্তর, মানে পরপর তুমি করবে, পরে তুমি নিজেই ভুলগুলো দেখবে যে কোনটা ভুল হয়েছিল এবং কোন কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেগুলো প্রশ্ন মার্ক করে রাখবে। এখানে গ্র্যাভিটেশন চ্যাপ্টারের আমি বেশ কিছু কোশ্চেন মার্ক করে রেখেছি। এখন আমি পরবর্তী যখন রিভিশন করব, তখন এই কটা মার্ক করা কোশ্চেন আমি আবার করব, এর বাইরে আমি কোশ্চেন করব। এই ডাউটস থাকতে পারে যে ফিজিক্সের ক্ষেত্রে এনসিইআরটি পড়বো কি পড়বো না। দেখতে গেলে আমি বলবো না যে তোমরা একদম প্রথম থেকেই ফিজিক্সের এনসিইআরটি পড়ো, কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমার যদি সব কিছু হয়ে থাকে, মানে আমি যা আগে বললাম সব কিছু করার পরও যদি তোমার সময় থাকে, যদি মনে হয় যে একটু দেখি কেমন আছে, তাহলে যেটা করতে পারো, এই এনসিইআরটি প্রতিটা চ্যাপ্টারের শেষে সামারি আর পয়েন্টস টু পন্ডার বলে 2টো পেজ আছে, ওই 2টো পেজ দেখতে পারো। ওখান থেকে কিছু অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন হতে পারে, যেগুলো মানে তোমরা একটা কনসেপ্ট জানো, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটা ওইভাবে দেওয়া আছে, ওটা প্রথমবার যদি তোমার চোখে আসে তোমার একটু অন্যরকম মনে হতে পারে। এই জন্য তোমার ওই সামারি অ্যান্ড পয়েন্টস টু পন্ডার যদি ওগুলো পড়া থাকে, তাহলে ওই প্রবলেমগুলো সলভ হবে। কিন্তু এটা খুব পরে, এখনই করতে হবে এরকম কোনো মানে নেই। এই এক্সামে 2-3 মাস আগে করলেও চলবে। ছিল যে আমি 11-12-এ কী বই ফলো করেছি, দেখতে গেলে আমার যখন ফার্স্ট ড্রপ, তখন আমি কোনো বই ফলো করিনি, শুধুমাত্র পিওয়াইকিউ, নোটস, ডিপিপি এগুলোর ভরসায় ছিলাম। আর পার্শিয়াল ড্রপে যেহেতু আমার কাছে অনেক সময় ছিল, ওই জন্য আমি আকাশ আর অ্যালেন এই 2টোর মডিউল প্রথমে ট্রাই করেছিলাম, পরে শুধু আকাশের মডিউলটা কমপ্লিট করেছি। আর অনেকে বলো যে 2027-এর রোড ম্যাপ, 26-এর রোড ম্যাপ, দেখতে গেলে এই রোড ম্যাপ দিয়ে যদি আমি ভিডিও বানাই তাতে ভিউজ পাবো, কিন্তু তুমি বলো যে রোড ম্যাপ আসলে জিনিসটা কি? তুমি যদি লেকচার, নোটস, ডিপিপি, পিওয়াইকিউ, রিভিশন, টেস্ট এটাকে যদি ঠিকভাবে মেনটেন করো, এছাড়া কি আছে রোড ম্যাপে? হ্যাঁ, আমি চাইলেই 5 মান্থ স্ট্র্যাটেজি, 10 মান্থ স্ট্র্যাটেজি বানাতেই পারি, কিন্তু এগুলো কি বানিয়ে তোমার কি আদৌ কোনো লাভ হবে?
আর হ্যাঁ, এই যে খালি খালি এরকম ভিডিও দেখেই যাচ্ছ এরকম কোনো মানে নেই। তোমার যদি প্রয়োজন মনে হয় তবেই ভিডিও দেখো, ফালতু ফালতু কোথাও সময় নষ্ট করিও না। আমি আমার ভিডিও যে দেখতে বলছি এরকম মানে নেই, যদি প্রয়োজন মনে হয় তবে দেখিও, নাহলে কোনো প্রয়োজন নেই যে তুমি তোমার সিলেকশনটাকে রিক্সে রেখে তুমি ইউটিউবে এরকম সময় নষ্ট করতেছো। সব টপিক আমি কমপ্লিট করার চেষ্টা করলাম। এছাড়াও তোমাদের যদি আরও কোনো ডাউটস থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সবারই কমেন্টসের রিপ্লাই দেবো, কিন্তু এটা দেরি হতে পারে, কিন্তু রিপ্লাই সবাই পাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমার ওই বন্ধুদের কাছে যে এই টপিক নিয়ে চিন্তিত। এছাড়া তোমাদের যদি কারো টেস্ট সিরিজ ব্যাকলগ রিলেটেড কোনো সমস্যা থাকে, আমি অলরেডি এই সব কিছুর উপর ভিডিও তৈরি করে দিয়েছি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, ধন্যবাদ।